গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ৩। সেটা আমার জানার কথা নয়, আপনার জানার কথা। আর আমরা আপনার কাছ থেকেই জানতে চাই। বিহিসমতকে বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করে মাসিয়ে পল। আগে না, আমরা আরেকজনের হয়ে কাজ করছি মাত্র। সে আরেকজনটা কে? আপনার পক্ষে সেটা যেন অস্বাস্থ্যকর হতে পারে। আপনি আমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত দেখছি। আগে হ্যাঁ, খুবই চিন্তিত, কারণ আপনার সহকারী এক গবেষক ইতিমধ্যেই খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন কলকাতার বড় এক ক্লিনিকে শয্যাশায়ী, নাও বাঁচতে পারেন। সচকিত হয়ে বোস এই প্রথম উত্তেজিত গলায় কথা বলল। কে? কার কথা বলছেন? আপনার প্রিয় আদ্রে। আদ্রে? তার কি হয়েছে? উনি সকালে কফির সঙ্গে সামান্য একটু বিলম্বিত ক্রিয়ায় বিষ পান করেছেন। সর্বনাশ! সেই জন্যই আপনার স্বাস্থ্য বিষয়েও আমরা যথেষ্ট উদ্বিগ্ন মসিয়ে বোস। বোস কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলালো, তারপর শান্ত গলায় বলল, আদ্রেকে আপনারা কিভাবে খুন করলেন? ওভাবে বললে আমরা একটু বিব্রত বোধ করি, তবে স্বীকার করতে বাধা নাই, কাজটায় আমাদের একজন এজেন্টের হাত ছিল। আদ্রের অপরাধ কি? উনি একজনকে চিনতে পেরেছিলেন, এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। আদ্রে কি বেঁচে আছে? মস্তিষ্কের মৃত্যু বলে ডাক্তারি শাস্ত্রের একটা কথা আছে না? আছে। প্রিয় মাসিয়ে বোস, আদ্রে বেঁচে থেকেও বেঁচে নেই। আপনারা খুব ভয়ঙ্কর লোক। পল একটু হাসল, বলল, আমাদের মৃত্যুশিল্পীও বলতে পারেন। আমরা মোটা দাগের উগ্রবাদীদের মতো দুমদাম বোমা বন্দুক ব্যবহার করি না, নিতান্ত প্রয়োজন না হলে। অপ্রয়োজনীয় নিরীহ মানুষকেও মারি না। আমরা শিল্পসম্মত এবং অনাটকীয়ভাবে কাজ করতে ভালোবাসি। কিন্তু আপনারা কি জানেন যে আদ্রে মারা গেলে আমাদের গবেষণা আটকে যাবে এবং শেষ পর্যায়ে কাজ আরো বহুদিন পিছিয়ে যাবে? না মশিয়ে বোস, আমার তা জানার কথা নয়, তবে আদ্রের না মরে কোনো উপায় ছিল না। অপরাগ না হলে আমরা কাউকে মারি না। আপনারা পিশাচ। যা ঘটে গেছে তা নিয়ে মাথা ঘামাবেন না মশিয়ে বোস, ওটা বুদ্ধিমানের লক্ষণ নয়। দুঃখিত মাসিয়ে পল, আপনার প্রস্তাব আমি সরাসরি প্রত্যাখ্যান করলাম। ভিকিজ মব যা খুশি করতে পারে আমি পরোয়া করি না। শুভরাত্রি। বলে বোস ফোনটা রেখে দিল এবং পর মুহূর্তেই তুলে কলকাতার একটা নাম্বার ডায়াল করল। অনেকক্ষণ রিং বেজে যাওয়ার পর একটা ঘুমকাতর পুরুষের গলা বলে উঠল, হ্যালো সুব্রত, আমি গোপীদা বলছি প্যারিস থেকে। আরে গোপীদা, কি খবর? খবর তুমি দিবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ের ব্যাপারে যে দলটা গিয়েছিল তাতে একজন ছিল আদ্রে, তার খবর কি? স্যাড কেস গোপীদা, উনি খুবই অসুস্থ। বেঁচে আছে? কাল রাত 12টা অবধি উডসল্যান্ডে ছিলাম, তখন অবস্থা ভালো ছিল না। এখন সকাল 7:30। একটা ফোন করে দেখব। দেখো, কিংবা আমাকে নম্বরটা দাও, আমি ফোন করছি। নম্বরটা টুকে নিয়ে ফের ডায়াল করল গোপীনাথ বসু। যা খবর পেল তা মোটেও আশাবাঞ্জক নয়। আদ্রের বাঁচার কোনো আশাই নেই। ফোন রেখে গোপীনাথ ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করল, তারপর জানালার সামনে দাঁড়িয়ে বাইরে চেয়ে রইল। তাকে চিনতে পেরেছিল আদ্রেই। বাকি রাতটা আর ঘুম হবে না তার, মাথাটা গরম আর বুকটা অন্ধকার। আদ্রে তরুণ যুবা নয়, 55 বছরের মধ্যবয়সী মানুষ। বুদ্ধিমান, সংযতবাক, খুবই কর্মঠ মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছে, অভিজ্ঞতাও অনেক। সাকি ইনকর্পোরেটেড এ তাকে নিয়ে এসেছিল গোপীনাথ নিজেই। আদ্রের মৃত্যুর জন্য কি সেই দায়ী থাকবে? গোপীনাথ ঘরের এক কোণে একটা চেয়ারে বসে ভোরের জন্য অপেক্ষা করতে লাগল।
তারপর হঠাৎ খেয়াল হতেই টেলিফোন ডিরেক্টরি খুলে একটা দৈনিক কাগজের অফিসে ফোন করলো। আপনারা কি আমাকে ভিকিস মুভ সম্পর্কে কিছু জানাতে পারেন? আপনি একটু লাইনটা ধরুন, একজন মহিলার কণ্ঠ বলল। কিছুক্ষণ পর ফোনে মহিলা বললেন, ভিকি একজন দক্ষিণ আমেরিকার লোক, বেজ ছিল ব্রাজিলে। 10 বছর আগে তার একবার জেল হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সে পালায়। ভিকি পেশাদার অপরাধী। সারা পৃথিবীতে তার অপারেটররা কাজ করে। বিশেষ করে সমাজতন্ত্রী দেশগুলোর হয়ে সে অনেক কিছু করেছে। এক সময় তার প্রধান কাজ ছিল সমাজতান্ত্রিক দেশগুলো থেকে যেসব মগজলা লোক পালিয়ে যায়, যেমন বৈজ্ঞানিক, গবেষক, লেখক, গায়ক বা শিল্পী, তাদের ধরে আনা বা খতম করা। এ কাজে সে মোটা টাকা বেতন নিত। এখন সে কোথায় থাকে? সে এক জায়গায় থাকে না। ধন্যবাদ। প্যারিসে তার এজেন্ট কে আছেন জানেন? দাতা। দাতা? পুরো নাম কি? এস দাতা। তার সঙ্গে যোগাযোগ কিভাবে হতে পারে? জানি না। আন্ডারওয়ার্ল্ড জানে, প্যারিসের গুন্ডা বদমাশরা জানবে। এরকম কারো খোঁজ দিতে পারেন? আমার প্রয়োজনটা জরুরি। লাইনটা ধরুন, দেখছি। কিছুক্ষণ পর মেয়েটি বলল, দুঃখিত, আমাদের যে রিপোর্টার এসব জানে সে এখন নেই। ধন্যবাদ। টেলিফোনটা রেখে দিল গোপীনাথ, কিন্তু রাখতেই টেলিফোনটা তার স্বরে বেজে উঠল। গোপীনাথ ফোনটা তুলে নিল। খুব ভোরবেলা রাস্তাঘাট ফাঁকা থাকে বলে রোজমারি এ সময়টাই নিজেই গাড়ি চালায়। গাড়ি চালিয়ে সে আসে ময়দানে। ভোরের ময়দানের মতো সুন্দর জায়গা কলকাতায় নেই। রোজমারির পরনে থাকে শর্টস, গায়ে কখনো কামিজ, কখনো টি শার্ট, পায়ে দৌড়ানোর জুতো। সকালে খানিকটা দৌড় এবং খানিকটা জগিং করার পর সে কয়েকটা বেন্ডিং করে, তারপর বাড়ি ফেরে। এই সময়টায় সে কোনো সঙ্গী পায় না। তার স্বামীর শরীরবোধ কম, ব্যায়াম ট্যায়ামের ব্যাপারে কোনো আগ্রহ নেই। সকালে ঘুম থেকে তাকে ডেকে তোলাই মুশকিল। রোজমারিকে তাই একাই আসতে হয়। আজও রোজমারি একা। ভোর 4:30টার আবছে আলোয় প্রেতপুরের মতো ফাঁকা কলকাতার পথ। রোজমারির একটু অস্বস্তি হচ্ছে। গতকাল অনেকগুলো অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। তাকে কেউ ভুল করে বা ইচ্ছে করে লাল গোলাপ পাঠিয়েছে। না না, ভুল করে নয় মোটেও, ইচ্ছে করেই। কারণ ফ্লোরিস্টকে ফোন করে লাঞ্চ টেবিলের জন্য রজনীগন্ধার বদলে লাল গোলাপ পাঠাতে বলাটা তার ভুল করে করা নয়। তারপর ডেলিগেটদের একজনের অসুস্থ হওয়া এবং ইন্টারপোলের এক এজেন্টের আগমন। সবটাই একটা জিক্স পাজলের মতো। ময়দানে রোজমারি একা নয়, এখানে তার এক বান্ধবী জুটেছে, ডরিন। ডরিন জার্মান মেয়ে, বিয়ে করেছে মার্কিন কনসুলেটের এক অফিসারকে। সেই সুবাদে ডরিন কলকাতায় থাকে এবং রোজ সকালে জগিং করতে ময়দানে আসে। ভিক্টোরিয়ার মূল ফটকের উল্টা দিকে তাদের গাড়ি পার্ক করা হয়। দুজনে একসঙ্গে হয়ে দৌড়ায়। গাড়িটা পার্ক করলো রোজমারি। ডরিনের গাড়ি এখনো আসেনি। রোজমারি চুপ করে গাড়িতে বসে রইল। চারদিকে কুয়াশার আস্তরণ, একটু আবছা পথঘাট, লোকজন বেড়াতে বেরিয়েছে, কয়েকজন দৌড়াচ্ছেও। এত ভোরেও জায়গাটা নির্জন নয়। কলকাতার মতো ভিড়াক্রান্ত শহর রোজমারি দেখেনি। এত ভিড় তার ভালো লাগে না, কিন্তু আজ এই ভোরে চারদিকে লোকজন দেখে কেন কে জানে রোজমারির বেশ ভালো লাগছিল। রোজমারি ঘড়ি দেখল। ডরিন আজ একটু বেশি দেরি করছে কি? এ সময় তো রোজ এসে যায়। গাড়ির সব কাজ তোলা থাকে রোজমারির। ভেতরে এয়ার কন্ডিশনার চলে। কলকাতার দূষিত বাইকে যথাসম্ভব এড়িয়ে চলে সে। হঠাৎ ডানধারের কাছে টুকটুক করে দুটো টোকা পড়তেই রোজমারি একটু চমকে গেল। সে দেখল একজন বেশ লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে, গায়ে সাদে স্পোর্টস গেঞ্জি এবং পরনে শর্টস। রোজমারি কাজটা নামিয়ে প্রশ্নভরা চোখে তাকাতেই লোকটা
পরিষ্কার জার্মানি ভাষায় বলল, সুপ্রভাত। সুপ্রভাত। কি চাই? লোকটা জার্মান নয়, চেহারা দেখলেই বোঝা যায়। লম্বা চওড়া হলেও লোকটাকে তার বাঙালি বলেই মনে হলো। তবে জার্মানটা মাতৃভাষার মতোই বলতে পারে। লোকটা বলল, আপনার কি আর একটু সতর্ক হওয়া উচিত নয়? রোজমেরি অবাক হয়ে বলল, আপনি কে? আমার নাম সুধাকর দত্ত। ও, আপনি সেই ইন্টারপোলের এজেন্ট? আগে হ্যাঁ। এখানে কি করছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন বলুন তো? আপনার নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তার অভাব ঘটেছে কি? লোকটা কাঁধ ঝাঁকিয়ে বলল, তা জানি না, তবে সাবধান হওয়া ভালো। আপনি আমার সঙ্গে স্বচ্ছন্দে বাংলাতেও কথা বলতে পারেন। আপনি যে বাংলা ভালোই জানেন সে খবর আমি রাখি। তবু জার্মান ভাষায় কথা বলাটাই এখন নিরাপদ। হয়তো বাতাসেরও কান আছে। আপনার সঙ্গে আমার দু একটা কথা ছিল। কথা তো অফিসেও বলতে পারতেন। সুধাকর হৃদয় হেসে বলল, কোনো ময়দান জায়গাটাই বা মন্দ কি? এত সকাল, এমন খোলা মাঠ। রোজমেরি ঠোঁট উল্টে বলল, কি এমন কথা? কথাটা আপনার অতীত নিয়ে। আমার অতীত? সে আবার কি? জোসেফ ক্লাইন নামটা কি আপনার চেনা ঠেকছে? জো ক্লাইন আমার প্রাক্তন স্বামী। কেন? মুশকিল কি জানেন, আমার এই মিশনটাই যেন প্রাক্তন স্বামীদের নিয়ে। কালকেও আরেকজনের প্রাক্তন স্বামীকে নিয়ে নাড়াচাড়া করতে হলো। জো ক্লাইন সম্পর্কে আপনি কতটুকু জানেন, ফ্লাউ ঘোষ? অনেক কিছুই জানি। আমরা এখনো বেশ বন্ধু। জো ক্লাইনের সঙ্গে আপনার শেষ যোগাযোগ কবে হয়েছে? যোগাযোগ? না, গত ১ বছরের মধ্যে তো নয়। তার মানে আপনি তার গতিবিধির খবর রাখেন না? না। গত জুলাই মাসে প্যারিসে একজন পুলিশের গোয়েন্দা খুন হন। রোজমেরি চেয়েছিল, বলল, এ খবরটায় আমার কি হবে? তবে বললেন কেন? এই গোয়েন্দাটি একটু বিশেষ তদন্তে কাজ করছিল। তাতে আমার কি? সাকি ইনকর্পোরেটেডের ব্যাপারে। ও, কিন্তু তাতেই বা আমার কি আসে যায়? সাকির সঙ্গে আমাদের সম্পর্কটা নিতান্তই ব্যবসায়িক। কিন্তু এই গোয়েন্দা খুনের ব্যাপারে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের নামের একটা তালিকা আমি দেখেছি। বেশ তো। তালিকাটাই অন্তত ৫ জনের নাম আছে। একদিন সন্ধ্যাবেলা প্যারিসের এক কুখ্যাত গলির মধ্যে খুনটা হয়। অত্যন্ত পেশাদার কাজ, খুনিরা কোনো চিহ্ন রেখে যায়নি। এসব কথা কেন আমাকে বলছেন হের দত্ত? সুধাকর যেন খানিকটা লজ্জিত হয়ে বলল, তাই তো কেন যে বলছি। রোজমারি ঘড়ি দেখে আপন মনে বলল, ধরিন যে কেন আসছে না? সুধাকর দত্ত অত্যন্ত নিরীহভাবে বলল, আসতে একটু দেরি হবে। ফ্ল্যাট টায়ার পাল্টাতে একটু সময় তো লাগবেই। ফ্ল্যাট টায়ার? সেটা আপনি জানলেন কি করে? আমাকে অনেক কিছুই জানতে হয়। রোজমেরি একটু বিরক্ত ও বিস্মিত হয়ে সুধাকরের দিকে চেয়ে বলল, তাই নাকি হেরু দত্ত? কিন্তু আমি জানতে চাই, দুনিয়ার এত লোক থাকতে আপনি কেন আমাদের পেছনে লেগেছেন? আমি এবং আমার স্বামী একটা ছোট কারখানা চালাই। কোনো বিপজ্জনক কাজও করি না। আমরা এদেশে কিছু বিদেশি পুঁজি বিনিয়োগও করিয়েছি এবং আমরা বিদেশি মুদ্রা আয়ও করি। তবু কেন আপনি বা আপনারা আমাদের বিরক্ত করছেন? সুধাকর সামান্য অপ্রতিভ মুখ করে বলল, আপনাদের বিরক্ত করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। অবস্থা এবং পরিস্থিতি আমাদের কিছু অসুবিধার মধ্যে ফেলেছে বলেই। ধরিনের গাড়ির চাকা কিভাবে পাংচার হলো হের দত্ত? আর আপনি বা কি করে জানলেন? দয়া করে বলবেন কি? সুধাকর খুবই লজ্জিত মুখ করে বলল,
সামান্য একটু হাতের কান। ওটাকে বেশি গুরুত্ব দিবেন না ফ্লাউ ঘোষ। তার চেয়ে চলুন আজ আপনার সঙ্গে আমিও খানিকক্ষণ জগিং করি। যদি আপনার আপত্তি না থাকে। এটা অনুরোধ না আদেশ নাকি প্রচ্ছন্ন হুমকি? ছি, ছি কি যে বলেন! আপনার সঙ্গে জগিং করতে পারাটা তো আমি সৌভাগ্য হিসেবেই বিবেচনা করব। ক্ষতি কি? বলে রোজমেরি নামল। গাড়ি লক করে বলল, চলুন হে দত্ত, আমি প্রস্তুত। দুজনে পাশাপাশি ধীর গতিতে দৌড়াতে লাগলো। ঘাসে শিশির পড়েছে, শিশিরের জল ছিটকে ওঠে তাদের মোজা ভিজিয়ে দিচ্ছিল। রোজমেরি বলল, আপনি কি জানেন গতকাল আমাকে কে এক গোছা রক্তগোলাপ পাঠিয়েছে? রক্তগোলাপ? হ্যাঁ, হ্যাপি বার্থডে জানিয়ে। কিন্তু গতকাল আমার জন্মদিন ছিল না। কেউ ভুল করে পাঠিয়েছেন বলছেন? মোটেও না। কার্ডের অন্য পিঠে লেখা ছিল RIP। তার একটা ব্যাখ্যা ফ্লোরিস দিয়েছে, জোনেক রজার আইভেন পলক নাকি ফুল পাঠিয়েছে। কিন্তু সেটা সম্পূর্ণ বাজে কথা। RIP মানে রেস্ট ইন পিস। আমাকে কেউ হত্যার হুমকি দিচ্ছে। সুধাকরের ছোটার গতি কমল না। সে একটু বিস্ময় প্রকাশ করে বলল, খুবই অদ্ভুত ব্যাপার। আমি জানতে চাই কে কি কারণে আমাকে খুন করতে চায়। আমি তো কারো কোনো ক্ষতি করিনি হের দত্ত। না, জ্ঞানও তো করেননি। তবু কারো কায়েমির সাথে হয়তো না জেনে আঘাত করেছেন। আমি অনেক ভেবেও সেরকম কিছুই খুঁজে পাচ্ছি না। আপনি বলুন আমি কার কায়েমির সাথে আঘাত করতে পারি? সুধাকর মাথা নেড়ে বলল, আমি জানি না। আপনার রহস্যময় আগমনটাও আমার ভালো লাগছে না হে দত্ত। আপনার ক্রেডেনশিয়ালস হয়তো সবই ঠিকঠাক আছে, কিন্তু আমি জানি পাসপোর্ট থেকে আইডেন্টিটি কার্ড সকল কিছুই নকল করা যায়। আপনি আসল না নকল তা কে বলবে? ফ্লাউ ঘোষ, আপনার সন্দেহ অমূলক নয়। তাহলে কি আমার অনুমান নির্ভুল? তাও বলছি না। তবে আপনি যে পরিস্থিতিতে আছেন তাতে এরকম সন্দেহ হতেই পারে। আন্দ্রে অসুস্থ হয়ে পড়াটাও মোটেও স্বাভাবিক ব্যাপার নয় হে দত্ত। মানছি উনি অসুস্থ হননি। তাহলে ওকে বিষ প্রয়োগ করা হয়েছে সে কি? বলে থমকে দাঁড়ায় রোজমারি। দাঁড়াবেন না ফ্লাউ, দয়া করে দৌড়াতে থাকুন এবং দয়া করে পেছনে তাকাবেন না। কেন হে দত্ত? সুধাকর একটু চাপা জরুরি গলায় বলল, প্রশ্ন করবেন না ফ্রাউ, শুধু স্বাভাবিক গতিতে দৌড়াতে থাকুন, ভয় পাবেন না। কিন্তু রোজমারি ভয় পাচ্ছিল, বেশি দৌড়ায়নি সে। তবু হাফ ধরে যাচ্ছিল তার, বুকটাও দুরু দুরু করছে। সে হাফসানো গলায় বলল, কেউ কি আমাদের পিছু নিয়েছে? হ্যাঁ ফ্রাউ, পিছু না ফিরে তাকালে আপাতত কোনো ভয় নেই। রোজমারির পা ইতিমধ্যে ভারী হয়ে আসছে, মনে হচ্ছে এবার সে পড়ে যাবে। শুধু মনের জোরে দৌড়াতে দৌড়াতে সে বলল, ওরা কারা? আমি সব জানতা নই ফ্রাউ, তবে আমরা এক বিপজ্জনক পৃথিবীতে বাস করি। আচমকাই পিছনে একটা শব্দ হলো, চাপা শীষ দেওয়ার মতো শব্দ। মানবের শীষ নয়, ধাতব শীষ। যেন কোনো উচ্চ শক্তি সম্পন্ন রাইফেল বা পিস্তলের সাইলেন্সার লাগানোর শব্দ। তারপরে একটা আর্তনাদ। পেছনে তাকাবেন না, দৌড়ান। কেউ কি কাউকে গুলি করলো? পৃথিবীতে কত ঘটনাই ঘটে যাচ্ছে, সবটা নিয়ে মাথা ঘামানোর দরকার কি আমাদের? আমাদের সামনে এখন একটাই কাজ, দৌড়ানো এবং স্বাস্থ্য রক্ষা। হের দত্ত, আপনি এত নির্বিকার কেন? ঘটনায় কি আপনার কোনো হাত দেয়? আমি নিমিত্ত মাত্র। আমি গীতা পড়েছি। কথাটা গীতা থেকে বললেন? আপনি যে মহাভারত পড়েছেন তাও আমি জানি। কি সর্বনাশ! আপনি আমার সম্পর্কে আর কি জানেন? একটা মানুষ সম্পর্কে কি আর জানার শেষ আছে? সেটা ঠিক কথা, কিন্তু আমি এমনই একজন সাধারণ মানুষ যার সম্পর্কে জানাটাও বাহুল্য মাত্র।
আমার সম্পর্কে জেনে কি হবে হের দত্ত? আপনি একজন ছোট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন। ঠিক তাই আমি একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছি মাত্র। কিন্তু আপনি যতটা নিরীহ নিস্তরঙ্গ জীবনযাপন করেন বলে মনে হয়, আসল ঘটনাটা হয়তো তা নয়। আপনি যে কি বলছেন হের দত্ত, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্রাউ, আপনাকে তাহলে সোজাসুজি একটা প্রশ্ন করি। দয়া করে বলবেন যে আপনি জেনে শুনে জোক লাইনের মতো একজন খুনিকে কেন বিয়ে করেছিলেন? রোজমেরি একটু চুপ করে রইল। তারপর বলল, জোক লাইন কি খুনি? আপনি তো ভালোই জানেন ভিয়েনার এক হোটেলে আপনার সামনেই সে গার্ডার নামে একজন ইংলিশ এজেন্টকে খুন করেছিল। আপনি তখন তার সঙ্গে ছিলেন। ঘটনাটা ওইভাবে ঘটেনি। কিভাবে ঘটেছিল? আমরা এক কনসার্টের পর ঘরে ঢুকে দেখি একজন লোক আমাদের জিনিসপত্র ঘাটাঘাটি করছে। জো তাকে চ্যালেঞ্জ করতে লোকটা একটা পিস্তল বের করেছিল, তখন জো তাকে গুলি করে। সুধাকর একটু হাসল। বেশ বললেন। লোকটা পিস্তল বের করার পর জোক লাইনও তার পিস্তল বের করলো এবং গুলি করলো এবং লোকটা ততক্ষণ পিস্তল নিয়ে হা করে দাঁড়িয়ে রইল। এরকমও হয় নাকি? আমি ঘটনাটা দেখিনি। লোকটার হাতে পিস্তল দেখে ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলেছিলাম। চোখ খুলে দেখলাম লোকটা পড়ে আছে। ঠিক আছে ফ্রাউ, মেনে নিচ্ছি। আপনি কি জানতেন না জোকার বা জোকার বা কাদের হয়ে কাজ করে? না, সে চাকরি করতো জানি, আর কিছু জানি না। তার ওই ঘটনার পরেই জোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হতে থাকে। একজন অনধিকার প্রবেশকারীকে মেরেছিল বলে জো বিচারে ছাড়া পেয়ে যায় বটে, কিন্তু আমি ওকে অপছন্দ করতে শুরু করি। আমি ভায়োলেন্স পছন্দ করি না। প্যারিসে একজন পুলিশ অফিসারকে মারার ব্যাপারে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের তালিকায় জোর নাম আছে। তা হতে পারে। ফ্রাউ, জোকে আপনি ত্যাগ করেছেন বটে, কিন্তু সে হয়তো আপনার জীবনে আবার ফিরে আসবে, তবে অন্য ভূমিকায়। রোজমেরি অবাক হয়ে বলল, কেন? ধৈর্য ধরুন, জানতে পারবে। এবার কি পিছু ফিরে তাকাতে পারি? না, পেছনে একজন আহত বা নিহত মানুষ পড়ে আছে। পুলিশ আসবে এবং প্রত্যক্ষদর্শীদের খোঁজ করবে। আপনি বা আমি কেউই প্রত্যক্ষদর্শী হতে চায় না, তাই না? কে কাকে মারলো? সেটা জেনেও আপনার লাভ নেই। কিন্তু মনে হচ্ছে আপনি জানেন, তাই না? হ্যাঁ, জানাটা যে কত বড় অভিশাপ তা যদি জানতেন। আপনি কে বলুন তো? সত্যি কে? প্যারিসে আমাকে অনেকে দাতা বলে ডাকে, এস দাতা। সেখানে আমার বেশ খ্যাতি বা অখ্যাতি আছে। দাতা? হ্যাঁ, দত্তকে ওরা দাতা করে নিয়েছে। আন্দ্রেকে কে বেশ দিয়েছে হের দত্ত? কি করে বলবো বলুন তো? হের দাদা, আমি আপনাকে পছন্দ করতে পারছি না। আন্দ্রে মারা গেল বেশ বেলা 12টায়। লাউঞ্জে তার 11 জন সঙ্গী, মনোজ, রোজমারি, সোনালী, সুব্রত, শুভ, মৈত্রী এবং কয়েকজন বিশিষ্ট নাগরিক সময়চিত গাম্ভীর্য মুখে মেখে দাঁড়িয়েছিল। ঘটনাটা বড় আকস্মিক এবং সকলেই খানিকটা অস্বস্তির মধ্যে রয়েছে। ডেলিগেটদের প্রধান একজন বয়স্ক কলকুজো মানুষ, পদবী লোম্যান। চোখ দুটি নীল এবং চাউনি তীব্র। মনোজ তার কাছাকাছি গিয়ে মৃদু স্বরে বলল, আন্দ্রের পরিবারকে খবরটা কিভাবে জানানো যায়? লোম্যান মাথা নেড়ে বলল, আন্দ্রের পরিবারের কেউ নেই, একা মানুষ, কাউকে কিছু জানানোর নেই। ও, আমি একটা কথা জানতে চাই, আন্দ্রের ডেড বডি আমরা নিয়ে যেতে চাইলে সেটা কত তাড়াতাড়ি সম্ভব? দেরি হওয়ার তো কথা নয়। যদি আজই নিয়ে যেতে চাই, বোধহয় ব্যবস্থা করা যাবে। লোম্যান একটা নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বলল, যাক, বাঁচা গেল।
আপনারা কি মায়ানমার যাওয়ার প্রোগ্রাম বাদ দিচ্ছেন? অবশ্যই। আদ্রের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে নিয়ে যাওয়াই হবে এখন সবচেয়ে জরুরি কাজ। মনোজ একটু অবাক হয়ে বলল, কেন বলুন তো? আদ্রের তো কেউ নেই। বললেন। লোমেন তার দিকে মিটমিটে চোখে চেয়ে বলল, কাজ আছে মিস্টার ঘোষ, জরুরি কাজ। আপনি দয়া করে আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। ডেড বডির জন্য ভালো কফিন চাই। ভাববেন না, সব ব্যবস্থাই হয়ে যাবে। ডাক্তার ডেথ সার্টিফিকেট কি দিয়েছে? হ্যাঁ, সুব্রতর কাছে আছে। মনোজ ডেথ সার্টিফিকেটটা নিয়ে লোম্যানকে দিল। লোম্যান সেটা দেখে পকেটে রেখে দিল। বলল, আপনার সঙ্গে ডিলটা এবার হলো না। যাই হোক, আমাদের দুজন প্রতিনিধি আগামী মাসে আসবে। তারা চুক্তি পাকা করে যাবে। ধন্যবাদ। রোজমেরি মনোজের কাছাকাছি এসে চাপা গলায় বলল, ডেথ সার্টিফিকেটে কি লিখেছে দেখেছ? হার্ট অ্যাটাক। হ্যাঁ, কিন্তু ঘটনাটা কি তাই? মনোজ একটু অবাক হয়ে বলল, অন্যরকম কেন হবে? রোজমেরি একটু চিন্তিত মুখে বলল, কিছু বিষ আছে যা ধরা যায় না। খুব অত্যাধুনিক পদ্ধতিতে পরীক্ষা করা হলে হয়তো ধরা পড়বে। সে ব্যবস্থা আমাদের এখানে নেই। মনোজ ভীষণ অবাক হয়ে বলল, বিষ? বিষের প্রশ্ন উঠছে কেন? এটা সহজ সরল হার্ট অ্যাটাক। আদ্রের বয়স ৬০-এর কাছাকাছি। সেটা হলেই ভালো, কিন্তু আমার কেন জানি ব্যাপারটা অদ্ভুত লাগছে। অদ্ভুত কেন? আদ্রে সাকি ইনকর্পোরেটেড হয়ে কাজ করে। তাতে কি? খুবই গুরুত্বপূর্ণ মানুষ, মস্ত বিশেষজ্ঞ। মনোজ, ওর যদি আদ্রের মৃতদেহ দেশে নিয়ে গিয়ে অটোপসি করে এবং শরীরে কোনো বিষ পাওয়া যায় তাহলে কি হবে? কি যে বলছো পাগলের মতো! এটা সেরকম কোনো ঘটনাই নয়। তবু আমার ভয় করছে। মনোজ রোজমেরিকে বাঁ হাতে বেষ্টন করে বলল, কেন বলো তো? তোমার মতো সাহসী মেয়ের ভয় পাওয়ার মতো কি হলো? আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? মনোজ অবাক থেকে আরো অবাক হয়ে বলল, ষড়যন্ত্র? ষড়যন্ত্র করার মতো কি আছে আমাদের? একটা অ্যালয় তৈরি করি, তা সেরকম অ্যালয় আরো কেউ কেউ তৈরি করে, খামাখা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে ব্যাস। সেটাই তো বুঝতে পারছি না, বুঝতে চাইছি। হঠাৎ এই দত্ত লোকটাই বা কেন প্যারিস থেকে হাজির হলো? কেন আদ্রে মারা গেল? কেন আমাকে পাঠানো হলো রক্তগোলাপ? প্রশ্ন যে অনেক রকম। তুমি আমাকে ভাবিয়ে তুলছো। আমি এমনিতেই নার্ভাস লোক। তোমার উপর নির্ভর করে চলি। তুমি ভয় পেলে আমার ভরসা কিসে? চলো আমরা ঠান্ডা মাথায় ঘটনাগুলো নিয়ে একটু ভাবি। ঠিক আছে, কিন্তু তার আগে আদ্রের ডেড বডি দেশে পাঠানো এবং ডেলিগেটদের ফিরে যাওয়ার ব্যবস্থা তো করতে হবে। ভাববার কিছু নেই। ওরা ফার্স্ট ক্লাসের যাত্রী, ওদের ব্যবস্থা করা কঠিন কিছু হবে না। একটা এয়ারলাইন্সের জায়গা না হলে অন্য এয়ারলাইন্সে যেতে পারবে। তা জানি, কিন্তু ব্যবস্থাটা তো এখন চালু করা দরকার। সুব্রত অত্যন্ত দক্ষ এবং চটপটে ছেলে। ছিপছিপে বেতের মতো চেহারা। একসময় ভালো টেনিস খেলত। খুব স্মার্ট আর অনেক যোগাযোগ। পিয়ারো হিসেবে তাকে মোটা মাইনে দেওয়া হয়। তাকে দেখে পরিস্থিতিটা বুঝিয়ে দিল মনোজ। সুব্রত সব শুনল, তারপর বলল, কিছু ভাববে না স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে। লোমের লোকটা খুঁতখুঁতে, একটু দেখো, পরে যেন কথা শুনতে না হয়। সুব্রত হাসল, না স্যার, কথা শুনতে হবে না। তাহলে আমরা যাচ্ছি, আমাদের কিছু জরুরি কাজ আছে। ঠিক আছে স্যার, আমরা এদিকটা আমি সামলাচ্ছি। দ্বিতীয় ফোনটাও করেছিল পল। মাসিও, খবরের কাগজে টেলিফোন করে আমাদের সম্পর্কে খোঁজ নেওয়ার কোনো দরকার ছিল কি? খবরের কাগজে ফোন করেছিলাম, কে বলল? আপনার টেলিফোন যে আমরা ট্যাপ করব তা আন্দাজ করা আপনার উচিত ছিল। আমার মতো পরিস্থিতিতে পড়লে এ কাজ আপনিও করতেন মাসিও পল।
ওদের চেয়ে বেশি ইনফরমেশন আমি আপনাকে দিতে পারতাম। আমাদের প্যারিস হেডকোয়ার্টারের চিফ মার্শিও দাতা এখন প্যারিসের বাইরে। তাকে আপনার প্রয়োজন হলে একটা নম্বর লিখে নিন, কিন্তু একটা কথা, এই নম্বরটা পুলিশকে দিবেন না, দিলে আপনি বোকা বলবেন। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ৩। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।